CNN24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অরুণাচলের গিরিখাদে ট্রাক পড়ে 21 জন শ্রমিকের মৃত্যু। ধলাইয়ে দুটি PMGSY সড়ক মেরামতি কাজের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। তারাপুর END কলোনিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। নিশিকুটুম্বদের তাণ্ডব সহ শ্রীভূমির শিববাড়ি রোডে জনমনে আতঙ্ক। ফেম ইন্ডিয়া আনপ্লাগডের উদ্যোগে শুরু হচ্ছে বরাক আইডল 2026 সিজন 1। এখন আসছে বিস্তারিত সংবাদে। এক মর্মান্তিক দুর্ঘটনায় আসামের তিনসুকিয়ার 21 জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। অরুণাচল প্রদেশের আনজাও জেলার মেটিংলিয়াংয়ের কাছে একটি সরু পাহাড়ি রাস্তা থেকে 22 জন শ্রমিককে বহনকারী একটি ট্রাক প্রায় 700 মিটার গভীর খিরিকাতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। মাত্র একজন শ্রমিক প্রাণে বেঁচে গেছেন। জীবিত ব্যক্তিটি গুরুতর আহত হওয়া সত্ত্বেও কোনো মতে রাস্তার ধারে উঠে এসে আশেপাশের গ্রামবাসী ও কর্মকর্তাদের খবর দেন, যার ফলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়। খবর পাওয়ার পরপরই ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন, স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর দল ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার ও মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করে। জীবিত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটল তা জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছেন। বৃহস্পতিবার ধলাই সমষ্টিতে দুটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা মেরামতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। শিলান্যাস করা প্রকল্প দুটি হল কাবুগঞ্জ জাতীয় সড়ক পয়েন্ট থেকে কাটাখাল পয়েন্ট পর্যন্ত রাস্তার মেরামত এবং জোরখাল থেকে আমরাঘাট PWD রাস্তার মেরামতির কাজ। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস জানান, 2.2 কিলোমিটার রিপেয়ারিং। আচ্ছা, আর এটা কনস্ট্রাকশন কস্ট হলো 43.45 লাখ। এই রাস্তার যে মাঝে মধ্যে আমরা দেখছি যে অনেকটা গর্ত হয়েছে বা রাস্তা ভাঙিয়ে গেছে, আর রাস্তাটা অনেক দিন হয়ে গেছে, যার জন্য এটা রিপেয়ার করার লাগে। রাস্তা রিপেয়ারিং হয়ে গেলে এই রাস্তাটা রিপেয়ারিং হলে এখানকার মানুষের চলাচলের সুবিধা হইব। গভর্নমেন্ট সেই ব্যবস্থা নিছে এবং একটা একটা করে আমরা সব রাস্তাগুলা যাতে রিপেয়ারিং করতে পারি বা যেখানে রাস্তা নাই যাতে কনস্ট্রাকশন করতে পারি, সরকার সব ধরনের ব্যবস্থা নিছে। আমরা আশা করব যে পিডব্লিউডির এই মাসের ভিতরে পিডব্লিউডির আমাদের ধলাই বিধানসভার যে 50 কোটি টাকার কাজ এই মাসের ভিতরে স্টার্ট হবে। আমাদের কিছুদিনের মধ্যে আমাদের আসামমালার প্যাকেজের যে কাজ 37 কোটি টাকার কাজ কিছুদিনের মধ্যে স্টার্ট হবে। আমাদের গার্জেন মিনিস্টার এসে এটাকে ওপেনিং করবেন। আর আমরা পিএমজিএস এর অধীনে আমরা 160 কিলোমিটার রাস্তার প্রপোজাল আমরা পাঠিয়েছি, মানে ডিপার্টমেন্ট পাঠিয়েছি, পিডব্লিউডি ডিপার্টমেন্ট। আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি। 160 কিলোমিটার রাস্তার মধ্যে আস্তে আস্তে এটা হবে, পেজ ওয়াইজ হবে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে ফার্স্ট পেজের কাজ। তারাপুর END কলোনি এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালালো কাছাড় জেলা প্রশাসন। দেখুন সবিশেষ। দীর্ঘদিন ধরে ফুটপাত এবং রাস্তার ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ঘরগুলিকে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে সবকটিকে গুড়িয়ে দেওয়া হলো। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পথচারীদের নিরাপদ পথ চলাচল নিশ্চিত করা এবং যানজট কমাতেই এই বিশেষ উদ্যোগ। এদিনের এই অভিযানে উপস্থিত কর্মকর্তা এবং পুলিশ বাহিনী পরিষ্কার বার্তা দেন, ফুটপাত এবং সরকারি জমি দখল করে কোনো ধরনের ব্যবসা চালানো যাবে না। শহরের শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযান ধারাবাহিকভাবে বজায় থাকবে বলে জানানো হয়েছে।
সেই একই স্টাইল নিশি কুটুম্বদের। বাসভবনের মালিক ঘরের বাইরে এ সুযোগ নিয়ে হানা দেওয়া। কত যে বাসভবনে চোরেদের দল হানা দিয়ে চুরিকাণ্ড ঘটায় তা যেন হিসেবের বাইরে। ফের নিশি কুটুম্বদের তাণ্ডব শহর শ্রীভূমির শিববাড়ি রোডে। ওই এলাকার শিব মন্দির সংলগ্ন ত্রিদীপ দাসের বাসভবনে হানা দেয় ঘরের মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে। যেহেতু ত্রিদীপ দাস অসুস্থ, মাকে নিয়ে জেলার বাইরে ছিলেন, এই সুযোগ নিয়ে নিশি কুটুম্বরা বাসভবনে হানা দেয়। জানলার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে সামগ্রী তছনছ করে দেয়। হয়তো ঘরে স্বর্ণালঙ্কার পায়নি, তাই নগদ অর্থসহ ল্যাপটপ হাতিয়ে নিয়ে যায়। সঠিক কত টাকার চুরি হয়েছে তা প্রকৃতপক্ষে বলা সম্ভবপর হচ্ছে না, যেহেতু ঘরের মালিক বাইরে রয়েছেন। প্রতিবেশীরা জানলার গ্রিল ভাঙা দেখে সন্দেহ করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে সবকিছু খবরাখবর নেয়। বর্তমানে ঘরের মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিশি কুটুম্বরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে, যা সবার মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার বাবাও নাই, আরাম দাস করে মাস্টার আসছিল, তাই মারা যাবার পর তো আর আমরা এদিকে যোগাযোগও কম। সকালে গেছে আমার পাড়ার ছেলে একটা, বললো সেও নাই এখানে, সেও ক্যালকাটা মারের মাও ক্যান্সার রুগী চুরি হয়েছে। ও সকালে আমি থানাত ফোন করলাম, থানার থেকে এখন আইয়া আমার ফোন করলো, কেউ নাই করে ঘর খাবি কবে থেকে নেই বাসা জানা হয়েছে তো আজকে। তারা এখন কইল 18 তারিখ থেকে তারা নাই, 18, 11, 25। মানে কবে চুরি হয়েছে কিছু জানা জানা যাচ্ছে? আশপাশ আজকেই নজরে পড়ছে, তাই চোখে পড়ছে, তাই আজকে ফোন করে জানাইছে ছেলে। ওই হে তার মামারে জানাইছে, মামাই কি কি জিনিস নিয়েছে কিছু জানতে পারছেন? এই যে মালিক হে যদি না কি খালি সে কইছে যে ল্যাপটপটা নাই, বাকি তো বাসন টাসন মনে হয় চুরি হয়েছে। শোনা দানা কিছু ছিল না, সোনা দানা ক্যাশ কিচ্ছু নেই। এটা আগেই তারা তার সব সরাইয়া নিয়ে মামার বাসা থেকে দিয়েছে। দেখা যাচ্ছে শ্রীভূমিতে ইতিমধ্যে প্রতিনিয়ত দিন দুপুরে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। কি বলবেন, প্রশাসনের যে ভূমিকা, পুলিশ প্রশাসন, সেটা হচ্ছে নাকি? এটা কি বলবো, প্রশাসনের ব্যবস্থা নিয়ে আমরা কি বলবো? আপনারা তো পাবলিক, প্রশাসনের যেভাবে টহলদারি করার দরকার ছিল এভাবে করছে নাকি টহলদারি? দিন দুপুরে দেখা যাচ্ছে শ্রীভূমি শহরের ভিতরে। না, রাত্রে তো টহলদারি দেখি আমরা, রাত্রে ওইদিকেই বাসি বেজে যায় সবসময়। তারপরেও দেখা যাচ্ছে চুরি হচ্ছে। কিছুদিন পূর্বে বনমাইলতে দিন দুপুরে চুরি হয়েছিল, আজকে শিববাড়ি রোডে আপনার বাড়ির পাশে। কি বলবো, প্রশাসন নিয়ে কিছু কথা বলবো। আজ বরাক উপত্যকার সাংস্কৃতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল বরাক আইডল 2026 সিজন 1। বরাক উপত্যকার ঐতিহ্য, সংস্কৃতি, সুর ও সমৃদ্ধ প্রতিভাকে আঞ্চলিক ও জাতীয় মানচিত্রে তুলে ধরার উদ্দেশ্যে ফেন ইন্ডিয়া আনপ্লাগড শুরু করছে এক নতুন যাত্রা, এক নতুন স্বপ্ন। বরাক আইডল শুধুমাত্র একটি সিঙ্গিং রিয়েলিটি শো নয়, এটি বরাকের প্রতিটি ঘরে লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করার একটি বৃহৎ উদ্যোগ। এবারের সিজনে থাকবে সিনিয়র ও জুনিয়র 2 ক্যাটাগরি, যাতে প্রতিটি বয়সের প্রতিযোগী সমান সুযোগ পায়। সিজনের বিশেষ আকর্ষণ বরাক উপত্যকায় প্রথমবারের মতো সবচেয়ে বড় সিঙ্গিং রিয়েলিটি প্ল্যাটফর্ম। আকর্ষণীয় পুরস্কার, মুম্বাইয়ের সুপরিচিত প্লেব্যাক সিঙ্গারের সঙ্গে গাওয়ার সুযোগ। বরাক আইডল 2026 সিজন 1, এটা একটা ঐতিহাসিক মুভমেন্ট আমাদের জন্য, যে আজকে এটা পাবলিকলি আমরা এটা অ্যানাউন্সমেন্ট করছি। আর এই ইভেন্টের যে উদ্দেশ্যটা হচ্ছে, এটা একটা রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো। যেভাবে ইন্ডিয়ান আইডল বা যেভাবে জিটিভি, সারেগামা বা যা ওদের যে ফর্মেটে থাকে, ওই ফর্মেটে আমাদেরটাও ডিজাইন করেছি আমরা। প্রথমবার বরাকবেলিতে এটা হচ্ছে, এটা বলার উদ্দেশ্য যে প্রথমবার এমন একটা রিয়েলিটি শো হচ্ছে যেটার মধ্যে যে উইনিং প্রাইজ থাকবে সেটা হচ্ছে যে উইন করবে, ছেলে বা মেয়ে, ওকে বলিউডের প্লেব্যাক সিঙ্গারের সঙ্গে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে। দীর্ঘদিন থেকে আমি বোম্বে জড়িত আছি। আমার একটা উদ্দেশ্য যে এই প্ল্যাটফর্মটা যদি আমরা করে দিই, যারা আজকে বোম্বে গেছি, যারা এখান থেকে বিলং করি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এখানে শুধু প্রাইজ মানি টাইপের কিছু যদি আমরা প্রাইজ রাখি, তাহলে এদের ফিউচারটা ব্রাইট হয় না বা আটকুটা একটা ব্লক হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা একটা সবার সঙ্গে মিলেই একটা আমাদের প্ল্যানিং, এটা যে উইনার হবে, যদি মেয়ে হয় তাহলে কোনো প্লেব্যাকস মেল প্লেব্যাক হবে, আর যদি উইনার কোনো ছেলে হয় তাহলে আমাদের মেল কোনো ফিমেল কোনো প্লেব্যাক হবে। টোটাল ইভেন্টটা হবে 5 রাউন্ডস। প্রথম রাউন্ডটা হবে অনলাইন, যাতে লোক হ্যারাস হয় না, যে ফার্স্ট রাউন্ডে এসেই আউট হয়ে গেল, একটা হ্যারাসমেন্ট হয়ে যায়। সেই জন্য আমরা এটাকে অনলাইন রেখেছি, হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে, হোয়াটসঅ্যাপ থ্রুতে ওরা একটা গান পাঠাবে, যেভাবে জিটিভিতে ইন্ডিয়াতে যেরকম হয়। সেকেন্ড রাউন্ডটা আমরা থ্রু ভিডিও কল বা লাইভ করবো, এটা ইন ফ্রন্ট অফ জাজেস। তারপর থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ড। আর বিশেষ করে 3টা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা
আমাদের এই ইভেন্টটা অর্গানাইজ করছি। ডিস্ট্রিক্টের বাইরেও যদি কেউ থাকে, আজকে মোটামুটি ধর্মনগর থেকে কেউ আসে তো করিমগঞ্জেও পার্টিসিপেট করতে পারবে, আজকে কেউ হাফলং থেকে যদি আসে শিলচরে এসে পার্টিসিপেট করতে পারবে। এটা 3টা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা ইভেন্টটা কি করবো। তারপর আমাদের ফাইনালটা হবে শিলচর। এখন আমাদের অনলাইনটা শুরু হয়ে যাবে, রেজিস্ট্রেশনটাও চলবে ডিসেম্বর। সামনেই 26-এর আসাম বিধানসভা নির্বাচন, তাই বিজেপির প্রার্থী তালিকায় নাম থাকা ধলাইয়ের ভূমিপুত্র তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ স্বয়ংসেবক তথা বিজেপি নেতা অমিয় কান্তি দাস সর্বত্রই জনসম্পর্ক বজায় রেখে চলেছেন। আজ বৃহস্পতিবার পশ্চিম ধলাইয়ের ধোয়ারবন্দ এলাকার জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অভিযান চালান এবং বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের বিষয়ে জনগণকে অবগত করান। ধোয়ারবন্দ বাজারে জনগণ ও ব্যবসায়ীদের সাক্ষাৎ করার সময় একজন ব্যবসায়ী জানান যে তারা ধলাইয়ের স্থানীয় বাসিন্দাকে প্রার্থী হিসেবে দেখতে চান। ধলাইয়ের স্থানীয় বাসিন্দা নন এমন প্রার্থী তারা চান না, তাই অমিয় কান্তি দাস ধলাইয়ের স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে তাকেই বিজেপি প্রার্থী হিসেবে দেখতে চান। এ নিয়ে অমিয় কান্তি দাস ও অন্যান্য বিজেপি কর্মীরা বিস্তারিত জানান। বিজেপির একজন সক্রিয় কর্মী, আমার দলীয় মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য কমিটির কাছে আবেদন রাখছি যাতে অমিয়দা এবার টিকিট পায়, আর ধলাইবাসী অপেক্ষায় আছে। আমরা আজকে এসেছি 2026 প্রথম অবস্থায় 2026-এ আগাম শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমরা এই আমাদের সরকার আছে, কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন, রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন জনহিত প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো আমরা জনসাধারণের সাথে আমরা শেয়ার করছি, যাতে করে এই যে সরকার যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে আমাদের সরকার, সেই সরকারের জনহিত প্রকল্প সম্বন্ধে জনগণ অবহিত হন। আপনার এখানে যেখানে দেখেছি আশপাশে বিভিন্ন ব্যাংক আছে, এখানে উদ্ভাবন বাজার এলাকার ব্যাংক আছে, সিএসসি আছে, এবং সেই সমস্ত এলাকায় দেখেছি যে মায়েরা এখানে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে যে আমরা দেখেছি গত 6 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, আসার পর সেই যে মহিলা উদ্যোমিতার জন্য যে 10,000 টাকা করে যে চেক দিয়েছে, সেই চেক আজকে জমা হচ্ছে, গত কয়েকদিন থেকেই জমা হচ্ছে। আজকেও দীর্ঘ লাইন দেখেছি। কারণ কি হচ্ছে, এই যে লাইন দেখেছি কারণ হচ্ছে যে মহিলাদের সবলীকরণের জন্য, মহিলাদের সবলীকরণের মাধ্যমে পরিবারের সবলীকরণ এবং এলাকার সবলীকরণ। আমরা অন্তদের কথা জানি যে এলাকার সবাই যে মোদীজি বলেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, আমরা সেটা বাস্তবে দেখেছি। গত 6 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এসে সেগুলো দিয়েছেন, চেক বন্টন করেছেন, আজকে মায়েরা জমা দিচ্ছেন। এই যে বিষয়গুলো দেখছি আমরা, তাছাড়া আমরা দেখেছি নিজের মনের প্রকল্পের মাধ্যমে এই হায়ার সেকেন্ডারি ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি যারা পড়াশোনা করেছেন মেয়েরা, তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের পড়াশোনা যাতে বন্ধ না হয়, বাল্যবিবাহ যাতে রোধ হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তাদেরকে 1000 টাকা, 500 টাকা করে অনুদান দেওয়া হয়েছে যাতে মেয়েরা পড়া কন্টিনিউ করে থাকে। বিভিন্ন প্রকল্প দেখেছি আমরা, অরুণোদয় প্রকল্প দেখেছি। রাস্তাঘাটের কাজ যেটা কথা যদি বলা যায়, রাস্তাঘাটে অনেক উন্নতি হয়েছে। সেই সমস্ত বিষয়গুলো জনসাধারণকে অবহিত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমরা সেগুলোও করছি যাতে করে আগামী দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার পুনরায় তৃতীয়বারের জন্য আসামে সরকার গঠন করে। আমরা সেদিকে খুব নজর দিয়ে আমরা এগিয়ে চলছি, যেহেতু আগামীতে সরকারের প্রয়োজনীয়তা আছে। কেন প্রয়োজনীয়তা আছে? এই বিজেপি ছাড়া অন্য কোনো দল নেই যে আসামকে এগিয়ে নিয়ে যাবে। ফিরছে একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আগামী 23 জানুয়ারি পূর্ব সোনাইয়ের হজরত পীর শাহ সুফি মরহুম হাছন আলী সাহেবের উরুস মেহফিল। আগামী 23 জানুয়ারি শুক্রবার দিবাগত রাত্রিতে অনুষ্ঠিত হবে পূর্ব সোনাইয়ের হজরত পীর শাহ সুফি মরহুম হাছন আলী সাহেবের উরুস মেহফিল।
বুধবার সন্ধ্যা রাতে গাঙ্গুলির রজা সংলগ্ন হালকাঘরে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে উরুষের দিন ধার্য করা হয়। প্রতি বছরের মতো এবছরও উরুষ মেহফিলকে সুন্দর ও সার্থক করে তুলতে বিভিন্ন প্রস্তাববাদী সহ বাজেট নির্ধারণ করা হয়। উরুষকে সুন্দরভাবে পরিচালনা করতে সভায় পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়। আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রতি বছরের ন্যায় এই বছরও আলহাজ হযরত শাহ সুফি মাওলানা হাসান আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুসর মেহফিলর লাগিয়া আজকে এখানে সাধারণ সভা করা হয়েছে। সাধারণ সভা আমরা এটা নির্ধারিত করা হয়েছে যে তারিখ যেটা, আর দ্বিতীয়ত আমরা কমিটি গঠন করা হয়েছে এবং আমরা দিন ঠিক করছি 23 জানুয়ারি দিবাগত রাত্রি শুক্রবার। এবং আমরা এই বছরে যে উরুস যেটা করা হয়, সাধারণত আমরা এলাকার বৃহত্তর এই এলাকার থেকে মানুষের সাহায্য সহযোগিতা করে দেওয়া হয়। এর উপরে দিয়ে আমরা এই হাসটান আমরা করিয়ে যাইয়া প্রত্যেক বছর দেশ বিদেশের উলামায়ে কেরামরা এখানে উপস্থিত হই। আমরা প্রত্যেকের সাহায্য এবং সহযোগিতা নিয়ে এই উরুসটা আমরা পরিচালনা করিয়া বিগত দিন থেকে আইয়ার। আর এই বছরও আমরা যেহেতু 23 জানুয়ারি দিবাগত রাত্রি আমরা শুরু বা আসর নামাজ বাদ কোরআন খতম থেকে ফজর বাদ আমরা তরিকতর খতম এবং মহফিলে মিলাদ এবং শিরনি দেওয়া হয়। আপনারা প্রত্যেককে আমরা অনুরোধ করবো যাতে এই আমরা তারিখ মোতাবিক আপনারা উরুস হইয়া উপস্থিত হইবা এবং আলহাজ হযরত শাহ সুফি মাওলানা হাসান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির এখানে ফয়েজ নেওয়ার লাগে আমরা প্রত্যেক আই, আর আপনারা এখানে উপস্থিত হইতা ইনশাল্লাহ। এই কথা কই আমি অনুরোধ করবো আমরা উরুস কমিটির সভাপতি অনুরোধ করি। ইউনিকো অটোমোবাইলসের আউলিয়া বাজার শোরুমের সাবেক মালিক মুস্তাক আলম লস্করের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত চালকরা। দেখুন সবিশেষ। তারা জানান, ব্যাংকের মাসিক কিস্তি স্কিমে অতুল ইলেকট্রনিক অটো কেনার পর ইউনিকো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কারিগরি সহায়তা বা প্রয়োজনীয় নথিপত্র তারা পাননি। এদিকে নতুন মালিক মুস্তাক আহমেদ হঠাৎ সোনাই রোডের শোরুমে তালা ঝুলিয়ে উধাও হয়ে যাওয়ায় চালকদের গাড়ি চালানোই প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ফলে ঋণের কিস্তি পরিশোধে বড় ধরনের সংকটে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন নিহার হোসেন মজুমদার, আজির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। তাদের অভিযোগ, ব্যাংকের শাখায় যোগাযোগ করলেও কিস্তি পরিশোধ সংক্রান্ত সমস্যার সমাধান না হয়ে বরং মোবাইল ফোনে মুস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করাতে দেওয়া হচ্ছে, যেখানে তারা বারবার প্রতারণার মুখে পড়ছেন। অসহায় ইলেকট্রিক অটো চালকেরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অতুল অটোমোবাইলস কর্তৃপক্ষের কাছে দ্রুত ন্যায় বিচার এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপও কামনা করেছেন। ইউনিয়ন ব্যাংক আইসলাম, ইউনিয়ন ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক আইসি আমরা ও কথা লইয়া যে আমরা ইউনিয়ন ব্যাংক থেকে লোন লইছিলাম। আমরা অতুল কোম্পানি থেকে একটা ইউনিক অটোমোবাইল থেকে একটা অতুলের গাড়ি কিনছিলাম। এই অতুলের গাড়ি কেনার পরে আমরা ইউনিয়ন ব্যাংক থেকে লোন করছি। লোন করার পরে এখন তো তারা গাড়িটা আমরা সার্ভিস না পাওয়াতে মানে আমরা এখন ম্যানেজার স্যারের কাছে আবেদন করলাম ইউনিয়ন ব্যাংক হয়ে যে স্যার আমরা গাড়িটা সার্ভিস না পাওয়ার গতিকে এখন তো আমরা লোন দিতাম পারি না, ইএমআই দিতাম পারি না। ইএমআই না দেওয়াতে এখন শোরুমটা বাকি গেছে। এখান থেকে শোরুমটা বাকি গেছে। এখন আমরা শোরুমের যে ম্যানেজার স্যার, যে নাম কি এমএস কার মোটরের মালিক যে কালাম তাইনোর নাম, যে তাইন বা কইলা যে শোরুম বড় বড় দুইটা তালা মারিয়া আগর যেটা তালা লোগো ভাঙ্গিয়া গাড়ি উঠে যেটা আপনার খারাপ হইয়া গেছে কি, আর বড় বড় তালা মারিয়া গেছে কি। এখন আমার তো শোরুম খুলিবারও কোনো লাইন নাই, তাই নরম কইলা এখন তো আমরা সার্ভিস পাই না। আর মোস্তাক আহমেদরে ফোন করলেও ফোন উঠাই না, ইউনিক অটোমোবাইলের মালিক তিনি। এ নিয়ে আমরা আবেদন লইয়া আসলাম যে ইউনিয়ন ব্যাংক ম্যানেজার স্যারের কাছে। এখন তাই কইলা যে আচ্ছা ঠিক আছে, তোমরা আবেদনটা এখন রাখোই না, 3 দিন আপনারা ওয়েট করোই, 3 দিন করে ভিতরে ওটা আমি সমাধান করিয়া দিব। যে এখন শোরুমের যে অবস্থা, যে যারা যে লোন করে লাইছে বা তারা সার্ভিস পান না, এই ব্যাপারে আমার এবং শাহিদ ভাই আমরা এই জিনিসটার উপর চিন্তা আছি। তাহলে এটা আবেদন করি আর আমরা যে লোনের যে প্রসেসিং যেটা চলে এটা ক্লোজ করার লাগিয়া, আর যারা যে লোন হয়ে গেছে গিয়া তারা সার্ভিসটা সুন্দর দেওয়ার লাগিয়ে তার চেষ্টা করতা। আর ম্যানেজার স্যারের কাছে আমি এটা আবেদন রাখি যে আমার যে লোনের প্রসেসিংটা ক্লোজ করার লাগিয়া। গোয়ার আরপোড়ায় বার্চ বাই রোমিও লেন নাইট ক্লাবে ভয়াবহ আগুনে 25 জনের মৃত্যুর পরই মালিক পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে পুলিশ।
এই অগ্নিকাণ্ডে কাছাড় জেলার 2 যুবক মনোজিৎ মাল ও রাহুল তাঁতির অকাল মৃত্যু হয়। প্রথমে ম্যানেজারকে গ্রেফতার করা হয়, এবার দিল্লি থেকে আটক করা হল নাইট ক্লাবেরই অন্য এক মালিক অজয় গুপ্তাকে। দেখুন সবিশেষ। গোয়া পুলিশ আগেই অজয় গুপ্তা এবং সুরিন্দর কুমারের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল। 2 মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা পলাতক রয়েছেন থাইল্যান্ডে। তাদের বিরুদ্ধে জারি হয়েছে ব্লু কর্নার নোটিশ। এ পর্যন্ত নাইট ক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিংহ, এছাড়াও রাজীব সিংহানিয়া, রিয়াংশু ঠাকুর এবং ভারত কোহলিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এক সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে শুরু থেকেই অবৈধভাবে এখানে কার্যকলাপে ভরা ছিল। লবণ ক্ষেতের ওপর নির্মাণ, নদীতে সরাসরি নিকাশি, ঝুঁকিপূর্ণ ডিস্কোথেক সহ একাধিক অভিযোগ ওঠে এই ক্লাবের বিরুদ্ধে। 2023 সালের ডিসেম্বরেই প্রথম অভিযোগ জমা পড়ে আরপুরা পঞ্চায়েতে। 2024 সালের জানুয়ারিতে সাইট পরিদর্শন করে পঞ্চায়েত জরিমানাযোগ্য বড় ব্যবস্থা নেওয়ার জন্য। ये मनोजीत माल जो था वो लगभग 1.5 साल से काम कर रहे हैं। उसका बाद 11 महीना काम करने के बाद उसका बहन का शादी लगा था तो आया था, तो 15 दिन जैसा रह के पैसा वैसा दे के फिर गया। आज 5 महीना चल रहा है तो उसका ये हादसा हुआ है। तो उसी का रिलेटिव कोई था वहाँ पर, तो उसी परसों रात को 2-2-2:30 बजे रात को जनाया कि नहीं ऐसा ऐसा हादसा हुआ है आपका लड़का के साथ। अभी हम लोग का यही कहना है कि ये जो गाँव का जो परिस्थिति है अभी अगर इसी तरह रहा तो हम लोग का जो बच्चा लोग है अभी 15-16 साल नहीं हो रहा है वो लोग बाहर जा रहा है। ऐसा क्यों? हम लोग का सरकार इतना कमज़ोर है कि वो लोग आके यहाँ कुछ इंडस्ट्री बैठाए। चाय बागान की परिस्थिति पहले ठीक था, अभी चाय बागान में ऐसा हालत है कि एक सप्ताह तलब दे रहा है, दूसरा सप्ताह नहीं दे रहा है, तो अभी वो लोग क्या करेगा? ये लोग 2 बहन 2 भाई है, वो बड़ा भाई कमाता था, उसका परिवार उसी से चलता था। ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পাঠ্যক্রমে সামগ্রিক বিশ্লেষণ হৃদয়ঙ্গম করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের খুঁটিনাটি বিষয়গুলো রপ্ত করে নিলে দেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। দেখুন সবিশেষ। মঙ্গলবার রাতে শিলচর প্রেস ক্লাবে সমসাময়িক বিশ্ব রাজনীতি ও স্বাধীনতা উত্তরকালের জাতীয় রাজনৈতিক শীর্ষক পুস্তক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ডায়েটের অবসরপ্রাপ্ত প্রকাশক আমির উদ্দিন লস্কর এই মন্তব্যই করলেন। অধ্যাপক সাহারুল মজুমদারের লেখা এইচএস দ্বিতীয় বর্ষের জন্য উপযোগী বইটি পড়ুয়াদের অত্যন্ত কাজে লাগবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নিবেদিতা দাস। সাহারুল মজুমদার বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সামগ্রিক অধ্যয়নে ব্যতিক্রমী এই বই পড়ুয়াদের সহায়ক হবে। তিনি আক্ষেপ করে বলেন, নম্বর বাড়ানোর প্রতিযোগিতায় টেক্সট বুকের প্রতিপাদ্য বিষয় থেকে সরে যাচ্ছে পড়ুয়ারা। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন সর্বাবস্থায় অবশ্যই কাম্য। এই দৃষ্টিকোণ থেকে পাঠ্যক্রমের বিশদ মনোগ্রাহী চর্চার দিকে পড়ুয়াদের আকর্ষণ করার দিকে বক্তব্য রাখেন তিনি। উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বাংলা বিভাগের একটি বই উন্মোচন হলো এবং এই বই আমার যে মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের কাছে মূল বিষয়বস্তুগুলি যে সিলেবাস দেওয়া হয় সেই সিলেবাসের মূল বিষয়বস্তুগুলি বিস্তারিতভাবে তুলে ধরে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া এবং ছাত্ররা আজকের দিনে যেভাবে মূল বই থেকে টেক্সট বুক থেকে সরে আসছে, শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উদ্দেশ্য নিয়ে যেভাবে যাত্রা করছে, সেই যাত্রা থেকে তাদেরকে মূল উদ্দেশ্য যাতে হতে হবে যে বিষয়বস্তুগুলি ভালো মতো অধ্যয়ন করা। কারণ এখন দেখা যাচ্ছে যেভাবে পরীক্ষার মধ্যে নতুনভাবে প্রশ্নগুলি করছে, যে প্রশ্নগুলি টেক্সট বুক রিলেটেড করছে, কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু সেই মাত্রায় গিয়ে পড়াশোনা করছে না। আমি তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে আনার জন্য টেক্সট বুক রিলেটেড, মানে টেক্সট বুকে তো অনেক কিছু লেখা আছে, তা থেকে আরও একটু বিস্তারিতভাবে আমি তুলে ধরে একটি বই উন্মোচন করেছি। এবং শুধুমাত্র আমার উদ্দেশ্য ছাত্রছাত্রী নয়, ছাত্রছাত্রীদের বাইরেও অনেক আমাদের এই বরাক উপত্যকায় শিক্ষকরা আছেন, ছাত্রছাত্রীদের বাইরেও অনেক অভিভাবকরা আছেন, তারাও যাতে আমার এই বইটি গ্রহণ করেন এবং এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটিও থাকে তারা আমাকে তুলে ধরবেন, আমি নিশ্চয়ই সংশোধন করব। এবং ছাত্রছাত্রীদের কাছে গিয়ে যদি এই বইটা পৌঁছে আজকের দিনে এবং এই বার্তাটা যদি প্রত্যেকটা বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের কাছে গিয়ে পৌঁছে এবং বিশেষ করে স্টেট বোর্ডের কাছেও যদি আজকের এই বার্তাটা গিয়ে পৌঁছে এবং তারাও যদি গ্রহণ করে, আমি মনে করব যে আজকের এই পরিশ্রমটা, আমার যে এই বই লিখতে যে পরিশ্রমটা হয়েছে সেই পরিশ্রমটা সার্থক। বরখলা জিপিতে গ্রামসভা প্রকৃত হিতাধিকারীর সমস্যা সমাধানে সিদ্ধান্ত গ্রামসভায় জিপি সচিবের কড়া বার্তা। সুন্দর সুষ্ঠুভাবে বরখলা কেন্দ্রের বরখলা উন্নয়ন খণ্ডের অধীন বরখলার জিপিতে সম্পন্ন হল বুধবার গ্রামসভা। দেখুন সবিশেষ। জিপি সভাপতি নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে গ্রামসভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সভার জিপির সচিব বশির উদ্দিন বরলস্কর। আলোচ্য সূচির মধ্যে রয়েছে জল জীবন মিশন ও স্বচ্ছতা সচেতনতা,
তাই প্রত্যেক নাগরিকের কর্তব্য নিজ নিজ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এদিন তিনি বলেন, কঠোরভাবে জিপির প্রকৃত হিতাধিকারীরা যাতে সরকারি প্রকল্প থেকে বাদ না পড়ে, যেমন অরুণোদয় প্রকল্প, বৃদ্ধ ভাতা, এই রকমের প্রকল্প থেকে তার দিকে নজর দিতে হবে। এছাড়াও জিপির সভাপতি নিহার রঞ্জন দাস বলেন, বরখলা জিপিকে একটি আদর্শ জিপিতে গঠন করা, জিপির সর্বস্তরের জনসাধারণের সহায় সহযোগিতা এদিন কামনা করেন তিনি বলেন, একা জিপির সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়। এদিন গ্রামসভার ইঞ্জিনিয়ার রাজদীপ রবিদাস উপস্থিত জনগণের সম্মুখে MGN রেগার গাইডলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এদিনের গ্রাম সভায় জনৈক ব্যক্তি অভিযোগ করেন, বিশুদ্ধ পানীয় জল নিয়ে জলের নল থাকলেও জলের গতি অত্যন্ত স্লো, ঘোলা জল পাইপ থেকে বেরিয়ে এসে পান করার অনুপযোগী করে তুলছে। এই বিষয়টিও জিপি সচিবের কাছে তুলে ধরা হয়। এদিনের গ্রাম সভায় উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য জনেরা এবং জিপির গ্রুপ সদস্যরাও। কেউ যদি কোনো কিছু ভেড়াভেড়ি করে গোয়ালঘর দেখিয়ে বা অন্য কিছু দেখিয়ে যদি ডিটেক্ট করা হয়, আমি এইগুলা মেনে নেব না, আমরা কখনো এইগুলা করব না। যদি একজন প্রকৃত বেনিফিশিয়ারি বাদ যায় তো এই আমরা ভাববো যে আমাদের প্রচেষ্টাটা বিফল হয়েছে। আমরা সবাই মিলে আজকে প্রতিজ্ঞা করি যাতে একজনও প্রকৃত হিতাধিকারী যাতে বাদ না পড়েন। আমি আমার পিআরআই বডি সবাইকে অনুরোধ করব এবং গ্রামের মহামুরব্বী সবাইকে অনুরোধ করব, আপনারাও সজাগ থাকবেন এবং এই যখন আমরা যেটা হবে আপনারাও দেখবেন যে প্রকৃত হিতাধিকারীটা পাচ্ছে কিনা। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।